যখনই আমরা কোনো অ্যাকশন মুভির কথা বলি তখনই আমাদের সামনে কয়েকটা জিনিস উঠে আসে, সিজিআই, ভিএফএক্স এবং অসাধারণ ফাইটিং সিন। তবে আজকের মুভিতে আমরা এত বেশি সিজিআই এবং ভিএফএক্স দেখতে না পেলেও এত পরিমাণে ফাইটিং সিন এবং সেগুলো এতটাই ক্লাসিক ওয়েতে তৈরি, আশা করি সেটা অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে। পাশাপাশি আমরা যে কয়জন ক্যারেক্টারকে দেখব তারা প্রত্যেকেই রিয়েল লাইফে কোনো সুপারহিরো থেকে কম না। আপনারা যারা নিয়মিত বিভিন্ন অ্যাকশন মুভিগুলোকে দেখেন তাদেরকে আপনারা অবশ্যই চিনে থাকবেন। আরেকটা কথা, এই চ্যানেলটাকে পরিচালনা করার জন্য আমাদের বেশ কিছু অর্থের প্রয়োজন হয় এবং সেই অর্থটা পূরণের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাইটগুলোকে প্রমোশন করে থাকি। তবে ভিডিওর মধ্যে আমি যাই বলি না কেন এবং যেটাই দেখাই না কেন সবসময় সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এগুলো কখনোই মানুষকে মঙ্গলের দিকে নিয়ে যায় না। আশা করব সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভি শুরুতে আমরা কয়েকজন সেনা অফিসারকে দেখি যারা এখন জঙ্গলে অবস্থান করছে। তাদেরকে দেখে কিছুটা আমেরিকান মনে হলেও ঠিকভাবে এটা বলা যাচ্ছে না এদের আসল উদ্দেশ্যটা কি। এখানে আমরা ভিয়েতনামের দুজন লোকাল অফিসারকেও দেখি যারা কোনো একটা সময় এখানকারই লোকাল সেনা অফিসার ছিল, তবে সেনাবাহিনীদের সাথে তাদের এখন কোনো রকম সম্পর্ক নেই, যারা হলো বায়ু এবং ফ্র্যাঙ্ক। আসলে তারা দুজনেই জঙ্গলটাকে অনেক ভালোভাবে চেনে, যার ফলে আমেরিকানরা তাদেরকে সাহায্যের জন্য নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের লোকেশনে চলে আসে। আসলে এই পুরো মিশনটাই একটি লোকাল গ্যাংকে শেষ করে দেওয়ার। তারা যখনই ওই ক্যাম্পের কাছে যায় তারা তাদের উপরে অতর্কিত হামলা করে। পাশাপাশি এদের কাছে এত পরিমাণে অ্যাডভান্স ওয়েপেন যার ফলে বিপক্ষ টিম তাদেরকে কোনোভাবেই ডিফেন্স করতে পারে না। আর এখানেই আমরা জাকা নামের একজনকে দেখি, যে একজন ইন্দোনেশিয়ান হলেও সে এখন ভিয়েতনামে অবস্থান করছে। যেহেতু আমেরিকানরা তাদের উপরে অতর্কিত হামলা করেছিল, এই জন্য এখানকার লোকেরা কিছু বুঝে ওঠার আগেই তাদের মধ্যে বেশ কয়েকজনই সেখানে মারা যায়। আর এই অতর্কিত হামলার ফলে জাকার স্ত্রীও সেখানে মারা যায়। জাকা এগুলোকে দেখে অনেক বেশি কষ্ট পায়, এই জন্য সেও বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বায়ু তার সামনে এসে দাঁড়ায়। এভাবেই বায়ু এবং জাকার মধ্যে তুমুল লড়াই হতে থাকে। তারা যখন ফাইট করছিল তখনই তাদের পাশে অনেক বড় ধরনের একটি বিস্ফোরণ হয়, যার ফলে দুজনই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা ফ্র্যাঙ্ককে দেখি যে বায়ুকে উদ্ধার করে। আর এখানেই আমরা এই মিশনটার আসল উদ্দেশ্য সম্পর্কে জানি। আসলে এই পুরো মিশনটাই আমেরিকার একজন সৈন্যকে উদ্ধার করার জন্য, যাকে এখানকার লোকেরা অনেক দিন ধরেই বন্দি বানিয়ে রেখেছে। তারা যখন তাকে উদ্ধার করার জন্য যায় তখন বায়ু এবং ফ্র্যাঙ্ক তাদেরকে জানায় এখানে যতজন বন্দি রয়েছে তাদের সবাইকে উদ্ধার করা উচিত। কিন্তু আমেরিকানরা কোনোভাবেই তাদের সাথে অন্য কাউকে নিয়ে যেতে চায় না। এমনকি তারা বায়ুদের কথা একদমই কানে নেয় না, বরঞ্চ তারা এই পুরো এরিয়াটাকে বোম দিয়ে উড়িয়ে দেয়। তখনই আমরা জাকাকে দেখি যে কিছুটা দূরে থাকার জন্য এই বিস্ফোরণটার ফলে তার তেমন কোনো ক্ষতি হয় না। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে এটা ভালোভাবেই বুঝতে পারে এই জায়গাটা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সে তখন তার স্ত্রীর কাছে যায় এবং তার লাশটাকে কবরের মধ্যে রাখে। জাকা তখন তার স্ত্রীকে এটা প্রমিস করে সে ওদের কাউকেই ছাড়বে না। অন্যদিকে আমরা জাওলিন নামের একটি মেয়েকে দেখি যে একজন চাইনিজ হলেও সে এখন ভিয়েতনামে অবস্থান করছে। অন্যদিকে টিভি নিউজে এটা বলা হচ্ছিল যে জাওলিন তার বাবার কাছ থেকে পাওয়া তার সকল সম্পত্তি এখানকার পুলিশদেরকে দান করে দিতে চায়। আসলে ভিয়েতনাম যতই উন্নত হোক না কেন এখানকার পুলিশদের অবস্থা একেবারেই নড়বড়ে, যার ফলে পুলিশ ডিপার্টমেন্টের এখানকার সন্ত্রাসীদের মোকাবেলা করা অনেকটাই কষ্টসাধ্য। এই জন্য সে তার সকল সম্পত্তি পুলিশদেরকে ডোনেট করে দিতে চায়। আসলে জাওলিন এই শহরটাকে অনেক বেশি ভালোবাসে, কারণ তার বাবার তার জীবনের বেশিরভাগ সময়ই এই শহরটাতে কাটিয়েছে। এমনকি তার বেশিরভাগ সম্পত্তি এখান থেকে উপার্জিত। তখনই আমরা অন্য একটি মেয়েকে দেখি যে এই শহরের পুরো আন্ডারওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করে। এর কিছুদিন পর আমরা জাকাকে দেখি যে বিভিন্ন ছদ্মবেশে বায়ু এবং তার সঙ্গীদেরকে খোঁজার চেষ্টা করছে। এরকমই সে একদিন একটি আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাবের মধ্যে যায়। আর এখানেই আমরা বায়ু এবং ফ্র্যাঙ্ককেও দেখি যারা ওই বক্সিংটার সাথে জড়িত। কিছুক্ষণের মধ্যেই বায়ুর ফাইটটা শুরু হয়, যেখানে বায়ু তার অপোনেন্টসকে নিমিষে হারিয়ে ফেলে। তখনই আমরা জাকাকে দেখি যে ওই ফাইটটাতে অংশগ্রহণ করে, যার অপোনেন্টস হবে ফ্যাং।
কিন্তু ফ্র্যাঙ্ক এবং বায়ু তাকে একজনও চিনতে পারে না। যখন ফাইটটা শুরু হয় তখন ফাইটের মধ্যে জাকা ফ্র্যাঙ্ককে ঠিক ওই দিনটার কথা মনে করায় যেদিন তারা তার পুরো পৃথিবীটাকেই বদলে দিয়েছিল। যেহেতু জাকা আগে থেকেই প্রচন্ড পরিমাণ আহত, এই জন্য সে ফ্র্যাঙ্কের সাথে বেশিক্ষণ টিকতে পারে না। যখন ফাইটটা শেষ হয় তখন ফ্র্যাঙ্ক এবং বায়ু তাকে তাদের সাথে নিয়ে আসে। পরবর্তীতে জাকার যখন জ্ঞান ফিরে আসে তখন সে বায়ু এবং ফ্র্যাঙ্ক দুজনকেই সামনে দেখতে পায়। যখনই সে তাদের উপরে হামলা করতেই যাবে তখন বায়ু তাকে খাবার খাওয়ার জন্য বলে। এরপর বায়ু তাকে জানায়, তোমার রাগ হবার কারণ আমরা ভালোভাবেই বুঝতে পারছি, কারণ ওরা আমাদেরকেও ধোঁকা দিয়েছে। আমরা ওদেরকে আমেরিকান সৈন্য মনে করলেও আসলে ওরা ওই গ্যাংয়ের সদস্য, যাদের জন্য এই শহরটা দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। এমনকি পুলিশেরা তাদেরকে কোনোভাবেই আটকাতে পারছে না, কারণ ওদের প্রত্যেকটা সদস্যই কোনো না কোনো এক সময় বিভিন্ন সামরিক অফিসার ছিল যারা প্রচন্ড পরিমাণে দক্ষ। তবে রিটায়ার করার পরে তারা এই গ্যাংটাতে অংশগ্রহণ করে। যখন এই মিশনটা হচ্ছিল তখন আমরা ওদেরকে বাকি লোকদেরকে মুক্ত করার জন্য বলি, তখন ওরা আমাদেরকেও বাকি লোকদের সাথে বন্দি বানিয়ে ফেলে। কিন্তু যতক্ষণে সেখানে বিস্ফোরণটা হয় ততক্ষণে আমরা বেশ কয়েকজন বেরিয়ে আসতে সক্ষম হই। তখন জাকা তাদেরকে বলে, এখন তোমাদের পরবর্তী প্ল্যানটা কি? বায়ু তাকে জানায়, আমরা ওদের থেকে অবশ্যই বদলা নেব, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো রকম প্ল্যান নেই। জাকা তাদেরকে জানায়, আমরা কি একসাথে কাজ করতে পারি? আর এভাবেই তারা তিনজনই একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেই। মোস্ট বেট নাম্বার 1 বেটিং প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার মানুষ টাকা উপার্জন করছে। হ্যাঁ, তুমিও পারো শুধুমাত্র এই প্ল্যাটফর্মে গেম খেলে। মোস্ট বেটে রয়েছে বিশাল গেমের কালেকশন, যেখানে তুমি তোমার গেমিং স্কিল, স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন ব্যবহার করেও আসল টাকা জিততে পারো। তুমি ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো লাইভ গেমে প্রেডিকশন করেও ভালো টাকা আয় করতে পারো। আমার স্পেশাল প্রোমো কোড ব্যবহার করো এবং সাথে সাথে পেয়ে যাও ৪৫,০০০ টাকা পর্যন্ত বোনাস এবং ২৫০টি স্পিন, যেখানে প্রতি স্পিনেই রয়েছে বিভিন্ন গিফট জেতার সুযোগ। এই বোনাসটাকে ব্যবহার করে যে কোনো গেম খেলে বোনাসটাকে রিয়েল মানিতে কনভার্ট করে টাকাটাকে উইথড্র করে নিতে পারবে। এটি বিকাশ, নগদ, রকেট উপায় এবং ক্রিপ্টোর মতো লোকাল পেমেন্টগুলোকেও সাপোর্ট করে। টাকা তোলা একদমই সহজ। আর হ্যাঁ, প্রথম ডিপোজিটই পাবে ১২৫% পর্যন্ত বোনাস। রেজিস্ট্রেশন করো, বোনাস নাও, খেলো এবং আসল টাকা উপার্জন করো। পরদিন সকালে বায়ুরা যখন ঘুম থেকে ওঠে তখন তারা জাকাকে কোথাও দেখতে পায় না। অন্যদিকে পুলিশ অফিসাররা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। বায়ুরা এটা ভালোভাবেই বুঝতে পারে এই সব কিছু জাকাই হয়তোবা করেছে। আর অন্যদিকে আমরা জাকাকে দেখি যে ওই গ্যাংয়ের একজন সদস্যকে এই ইনফরমেশনটা দেয় বায়ু এবং ফ্র্যাঙ্ক দুজনই এখনো জীবিত। তারা এখন পুলিশের হাতে বন্দি। আসলে জাকা এগুলো কেন করছে এবং তার প্রধান উদ্দেশ্যটা কি সেটা আমরা সামনেই বুঝতে পারবো। অন্যদিকে আমরা জাওলিনকে দেখি যে একটি ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। পাশাপাশি এখন গভর্নমেন্টও এটা ভালোভাবে বুঝতে পারে জাওলিনের জীবন এখন অনেক বেশি ঝুঁকির মধ্যে, এই জন্য তারা তাকে সিকিউরিটির ব্যবস্থাও করে দেয়। অন্যদিকে আমরা বেশ কয়েকজন রিটায়ার আর্মি অফিসারদেরকে দেখি যারা এখন ওই গ্যাংটার হয়েই কাজ করছে। তাদের সামনে এখন একটাই শুধুমাত্র কাজ, সেটা হচ্ছে যেভাবেই হোক না কেন জাওলিনকে এখানে শেষ করে দেওয়া, যাতে জাওলিন অথবা অন্য কেউ এই গ্যাংটার বিষয়ে কখনোই এতটুকু কথা বলতে না পারে। তাদেরকে আটকানো তো দূরের কথা। একদিকে জাওলিন টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল, অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখি যে জেলের মধ্যে থেকে এই ইন্টারভিউটাকে দেখছে। ইন্টারভিউ শেষ করে জাওলিন যখনই বাইরের দিকে যায় তখনই আমরা ওই ক্রিমিনাল অফিসারদেরকে দেখি যারা জাওলিনের উপরে বড় ধরনের হামলা করে। তখনই আমরা তার কয়েকজন সিকিউরিটি অফিসারকে দেখি, তারা তখন জাওলিনকে কোনো রকমে গাড়ির কাছে নিয়ে যায়, কিন্তু এর মধ্যে তার বেশ কয়েকজন গার্ড সেখানে মৃত্যুবরণ করে। এমনকি এই গোলাগুলির মধ্যে জাওলিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও অনেক বেশি আহত হয়ে পড়ে। তার অ্যাসিস্ট্যান্ট যখন দেখলো তাদের অবস্থা একেবারেই খারাপ, তখন সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাওলিনকে কোনো রকমে সেখান থেকে বের করে আনে। জাওলিন তখন একটি অটো নিয়ে কোনো রকমে সেখান থেকে পালায় এবং পাশেরই একটি পুলিশ স্টেশনে চলে আসে। কিন্তু সে যখন ওই পুলিশ স্টেশনে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সবকিছু তাদেরকে জানায়, তখন আমরা এটা জানতে পারি আসলে সে এখানকার ভাষা একদমই বুঝতে পারে না, এমনকি বলতে পর্যন্ত পারে না। এই জন্য সে ইংরেজি এবং চাইনিজে এগুলোকে এক্সপ্লেন করে, কিন্তু এখানকার কেউ আবার ইংলিশ এবং চাইনিজ বলতে এবং বুঝতেও পারে না। যেহেতু তারা জাওলিনের কোনো কথাই বুঝতে পারছিল না, এই জন্য তারা
ফ্র্যাঙ্ককে সেখানে নিয়ে আসে, কারণ ফ্র্যাঙ্ক একসময় বেশ কিছু বছর চায়নাতে অবস্থান করেছিল। এই জন্য সে চাইনিজ ভাষা অনেকটাই বলতে পারে এবং বুঝতেও পারে। কিন্তু সে যখনই জাওলিনের কাছে যায় তখনই আমরা ওই ক্রিমিনালদেরকে দেখি যারা সেখানে এসেও হামলা চালায়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা সেখানকার পুলিশ অফিসারদেরকে নিমিষেই পরাস্ত করে ফেলে। যেহেতু এখানে অনেক বড় ধরনের একটি হামলা হয়েছে, তাই এখন এখানকার সিকিউরিটি ব্যবস্থা একেবারেই আনলক করে দেওয়া হয়। বায়ু তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেল থেকে বেরিয়ে আসে এবং ওই জায়গাটা চলে আসে যেখানে ফ্র্যাঙ্ক এবং জাওলিন অবস্থান করছে। জাওলিন তখন এটা ভালোভাবে বুঝতে পারে এখন পুলিশেরা তাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। এই জন্য সে বায়ুদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই আমরা কার্লোস নামের একজনকে দেখি যে তাদের সামনে এসে দাঁড়ায়। কার্লোস তাদেরকে দেখে অনেক বেশি খুশি, কারণ তাদের মিশনটাই হচ্ছে এদের সবাইকে শেষ করে দেওয়া। আর এরা সবাই একসাথে তার সামনে দাঁড়িয়ে। ফ্র্যাঙ্ক এটা ভালোভাবে বুঝতে পারে যদি সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করে তাহলে তাদের মধ্যে কেউই এখান থেকে বের হতে পারবে না। এই জন্য বায়ু জাওলিকে নিয়ে বাইরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ফ্র্যাঙ্ক কার্লোসের সাথে ফাইট করতে থাকে। কিন্তু তাদের এই ফাইটটা অনেকক্ষণ পর্যন্ত চলে। তখনই জাকা সেখানে আসে। জাকা তখন কার্লোসকে সেখানেই শেষ করে দেয়। তখন ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এটা বলবে তুমি আসলে এখানে কাদের পক্ষ নিয়ে কাজ করছো, আর যদিও আমাদের পক্ষে থাকো তাহলে এগুলোর মানেটা কি? তখন জাকা তাকে জানায়, আমি তোমাদের পক্ষে কাজ করছি, কিন্তু আমার কাজের ধরনটা ভিন্ন। তবে আমার উপরে তোমরা এতটুকু আস্থা রাখতে পারো, আমি সব সময় তোমাদের পক্ষে আছি। কিছুক্ষণ পরে আমরা জাকা এবং সেখানকার একটি মেয়ে সদস্যকে দেখি যাদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। কিন্তু জাকা তাকে কোনোভাবেই মারতে চাইছিল না, কিন্তু যেহেতু এই মেয়েটা তাকে এখান থেকে কোনোভাবে বের হতে দেয় না, শেষমেশ বাধ্য হয়ে জাকাকে তাকে সেখানে শেষ করতে হয়। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখি সে যখন জাওলিনকে নিয়ে একেবারে গ্রাউন্ড ফ্লোরে আসে তখনই তাদের উপরে আরো একজন এসে হামলা চালায়। বায়ু তখন জাওলিনকে নিয়ে কোনো রকমের বাইরের দিকে চলে আসে। অন্যদিকে ফ্র্যাঙ্কও এক সময় কোনো রকমের বাইরের দিকে চলে আসে। কিছুক্ষণ পর আমরা কলিং এবং তার দুজন বাকি সৈন্যকে দেখি যারা এখন চারদিকে বায়ুদেরকে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে আমরা বায়ুদেরকে দেখি যেহেতু তারা এই শহরটা সম্পর্কে সবকিছুই জানে, এই জন্য তারা কোনো রকমে অন্যত্র সরে যায়। তখন আমরা কলিংকে দেখি যে তার বাকি লোকদেরকে এক একজনকে এক এক দিকে যাওয়ার জন্য বলে। আর তখনই আমরা ওই লেডি বসকে দেখি যে কলিংকে জানায়, তোমরা যদি তোমাদের সময়ের মধ্যে জাওলিনকে এখানে শেষ করতে না পারো তাহলে এই সবকিছুর জন্য তোমাদেরকে চরম মূল্য দিতে হবে। কলিং তাকে জানায়, আপনি কোনো রকম চিন্তা করবেন না, আমরা সময়ের মধ্যেই সবকিছু শেষ করে ফেলবো। তখনই আমরা একজন পুলিশ অফিসারকে দেখি যে কলিংকে গান পয়েন্টে নেয়, কিন্তু যখনই সে তাকে অ্যারেস্ট করতে যাবে তখনই আমরা জাকাকে দেখি যে ওই পুলিশ অফিসারকে সেখানে অজ্ঞান করে দেয় এবং কলিংকে তার হাত থেকে বাঁচায়। কলিং তখন জাকাকে গান পয়েন্ট করে এবং তাকে বলে, তোমার পরিচয়টাকে আমাকে বলো। জাকা তাকে জানায়, আমিও তোমাদের মতোই বায়ু এবং তার সঙ্গীদেরকে খুঁজছি, তুমি চাইলে আমরা একসাথে কাজ করতে পারি। প্রথম দিকে সে তাকে বিশ্বাস করতে না চাইলেও জাকা তাকে জানায়, আমি এখানকার পুরো এরিয়াটা সম্পর্কে জানি, তাই আমার ওদের পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগবে না। শেষ পর্যন্ত কলিংও রাজি হয়ে যায়। অন্যদিকে জাওলিন যখন বায়ু এবং ফ্র্যাঙ্কের বিষয়ে এটা জানতে পারে যে এরা এক সময় এখানকারই সামরিক অফিসার ছিল, অপরদিকে যেহেতু তাদের সবার উদ্দেশ্যই এক, এই জন্য যতক্ষণ না এগুলো শেষ হচ্ছে জাওলিন তাদের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। কিছু সময় পরে তারা একটি পুলিশের গাড়ি নিয়ে কোনো রকমে সেখান থেকে পালায়। অন্যদিকে আমরা কলিগের আরো একজন সদস্য ডেনমার্ককে দেখি যে জাকাকে একদমই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু কলিং তাকে জানায়, আমাদেরকে এখন ওকে বিশ্বাসই করতে হবে, কারণ এখন ওই একমাত্র ব্যক্তি যে আমাদেরকে সাহায্য করতে পারে। তখন জাকা তাদেরকে জানায় যেহেতু জাওলিনও এখন তাদের সাথে, এই জন্য তারা জাওলিনকে বাঁচাতে প্রথমেই চাইনিজ এম্বাসিতে আসবে, তাই আমাদের আগেই সেখানে যাওয়া উচিত। এর কিছুক্ষণ পর আমরা তাদের সবাইকে চাইনিজ এম্বাসির সামনে দেখি। অন্যদিকে আমরা বায়ুদেরকে দেখি যারাও এখন ওই এম্বাসিটার দিকেই আসছে, কিন্তু রাস্তায় কিছুটা জ্যাম থাকার কারণে তারা অনেকটা সময় রাস্তার মধ্যে আটকে যায়। তখনই আমরা কনিং এর একজন সদস্যকে দেখি যে বায়ুদেরকে দেখতে পায়, এই জন্য শেষ পর্যন্ত তাদেরকে তাদের গাড়িটাকে নিয়ে
অন্যদিকে সরে আসা লাগে, কিন্তু পালানোর এক পর্যায়ে বায়ুদের গাড়ি অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। এই জন্য তাদেরকে বাধ্য হয়েই গাড়িটাকে সেখানেই ফেলে আসা লাগে। অন্যদিকে জাকাও তাদেরকে ধরার জন্য কলিংদেরকে বিভিন্নভাবে সাহায্য করছিল, তবে সাহায্যের আড়ালে জাকা আসলে তাদের সবাইকে ধোঁকা দিচ্ছে। জাকা তাদের সবার বিভিন্নভাবে সময় নষ্ট করছিল। তখন আমরা ডেনমার্ককে দেখি যে জাকাকে জানায়, যদিও কলিং তোমাকে বিশ্বাস করে, কিন্তু আমি তোমাকে একদমই বিশ্বাস করি না। তাই যদি আমার কাছে এতটুকু প্রমাণও আসে তুমি আমাদেরকে কোনোভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছো, তাহলে আমার হাত থেকে তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না। আমি তোমাকে সেখানেই শেষ করে ফেলবো। অন্যদিকে আমরা তাদের তিনজনকে দেখি যারা কোনো রকমে একটি রেস্টুরেন্টের ভেতরে যায়। তাদের পেছনে পেছনে কলিং এর লোকও সেখানে আসে, কিন্তু সে তাদেরকে কোথাও খুঁজে পায় না। এই জন্য তারা অন্যদিকে খোঁজার জন্য যায়। বেশ কিছুক্ষণ পরে রেস্টুরেন্টটা যখন ক্লোজ করা হয়, তখন আমরা বায়ুদেরকে দেখি যারা আবারও বাইরে বেরিয়ে আসে। যেহেতু তাদের প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছিল, এই জন্য বায়ু সবার জন্য খাবার বানানোর জন্য যায়। একদিকে বায়ু তাদের জন্য খাবার বানাচ্ছিল, অন্যদিকে ফ্র্যাঙ্ক এবং জাওলিন বিভিন্ন বিষয়ে ডিসকাস করে। ফ্র্যাঙ্ক তাকে জানায় ওই মাফিয়াদেরকে শেষ করতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। জাওলিন এগুলো শুনে অনেক বেশি খুশি হয়। এরপর তারা একসাথে খাবার খায়। অন্যদিকে আমরা কলিং এবং তার বাকি লোকদেরকে দেখি যারা জাকাকে নিয়ে তাদের পরবর্তী প্ল্যানটাকে বানাচ্ছে। আর এখানেই আমাদের সামনে এই জিনিসটা আসে, জাকা আসলে কেন কলিংদের সাথে কাজ করছে। আসলে জাকাও চায় এই পুরো গ্যাংটাকে একেবারেই শেষ করে ফেলতে। এই জন্য সে তাদের সাথে কাজ করে ওই গ্যাংটার বিষয়ে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছিল, যার মাধ্যমে সে এই পুরো গ্যাংটাকে একেবারেই শেষ করে দিতে পারে। অন্যদিকে আমরা বায়ুদেরকে দেখি যারা তাদের নতুন প্ল্যানটাকে বানায়। বায়ু তখন কনিংকে ফোন করে এবং তাকে জানায়, আমি তোমার কাছে জাওলিনকে নিয়ে আসতে পারি, তবে এর বিনিময়ে তোমাকে আমাকে ছেড়ে দিতে হবে এবং 50 লাখ দিতে হবে। কলিং যদিও এটা ভালো করেই জানে এই সবকিছু একটা ট্র্যাপ, এরপরও সে বায়ুর কথায় রাজি হয়ে যায়, কারণ তারা যেভাবেই হোক না কেন বায়ুদের পর্যন্ত পৌঁছাতে চায়। পরদিন সকালে আমরা বায়ুকে দেখি যে তার এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আসে, যে এখানকারই অনেক পুরাতন একজন মাফিয়া। বায়ু তখন তাকে ওই গ্যাংটা সম্পর্কে বলে। তখন ওই গ্যাংস্টার তাদেরকে জানায়, আমরা তোমাদেরকে সব দিক থেকে সাহায্য করব, এখান থেকে তুমি তোমার যেটাই ইচ্ছা সেটাই নিয়ে যেতে পারো। এভাবে সে তাদেরকে অনেকগুলো অস্ত্র দেয়। জাওলিন তাকে জানায়, যদি আমরা এই মিশনটাকে শেষ করে জীবিত ফিরে আসতে পারি তাহলে এই সবকিছুর মূল্য অবশ্যই আমি তোমাকে দেব। আর এভাবেই তারা ওই লোকেশনের উদ্দেশ্যে যায় যেখানে কলিগ তাদেরকে যাওয়ার জন্য বলেছে। অন্যদিকে কলিগ এদের সবাইকে শেষ করার জন্য সব দিক থেকে প্রস্তুত। এদিকে ডেনমার্ক জাকার সাথে দেখা করার জন্য যায় এবং তাকে বলে কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না, কারণ তুমি এটা ভালো করেই জানো যদি তুমি এরকম কিছু একটা করো তাহলে তুমি আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। আমি সবার আগে তোমাকে এখানে শেষ করব। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখি যে জাওলিনকে নিয়ে সরাসরি ভেতরের দিকে চলে আসে। অপরদিকে বায়ু তাদেরকে পেছন থেকে কাভার করছিল। তার সামনে যারাই আসছিল বায়ু তাদেরকে সেখানেই শেষ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই কনিং তাদের সামনে আসে। তখন ফ্র্যাঙ্ক তাকে বলে, আমি তোমাকে যেরকমটা বলেছিলাম আমি ঠিক সেরকমটাই করেছি, এখন তুমি তোমার কথাটাকে রাখো। কলিং তাদেরকে বলে, আমি তোমাদেরকে এতটাও বোকা ভাবিনি, তোমরা কিভাবে চিন্তা করলে তোমরা আমার হাত থেকে বেঁচে যাবে। আর তখনই আমরা বায়ুকে দেখি যে তার লোকদের উপরে ভয়াবহ হামলা চালায়। তখন ফ্র্যাঙ্ক এবং জাওলিন কোনো রকমে কাভারের মধ্যে আসে। অন্যদিকে আমরা ডেনমার্ককে দেখি সে যখন বায়ুদের উপর হামলা করছিল তখনই তার বুলেট শেষ হয়ে যায়। জাকা তখন ডেনমার্ককে গান পয়েন্ট করে এবং তাকে ওই দিনটার কথা মনে করায় যেদিন তারা তার সব থেকে আপন লোকদেরকে মেরে ফেলেছিল। ডেনমার্ক তাকে বলে, আমি তো এটা আগে থেকেই জানতাম, তুমি নিশ্চয়ই কোনো না কোনো একদিন অবশ্যই আমাদেরকে ঠকাবে। তখন জাকা তার অস্ত্রটাকে ফেলে দেয় এবং তার সাথে খালি হাতে লড়াই করতে থাকে, কিন্তু জাকা ডেনমার্কের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ডেনমার্ক তাকে একেবারেই আহত করে ফেলে, কিন্তু মারামারির এক পর্যায়ে ডেনমার্ক এমন একটি জায়গার মধ্যে পড়ে যায় যেখানে একটি লোহার পাইপের মতো লাগানো, যার ফলে ডেনমার্ক সেখানেই মৃত্যুবরণ করে। কিছুক্ষণের মধ্যেই তারা কনিং এর লোকদের সবাইকে শেষ করে দেয়। আর এভাবেই কনিং এবং জাকা মুখোমুখি অবস্থানে আসে, কিন্তু কনিংও যেহেতু অনেক দক্ষ একজন ফাইটার, এই জন্য জাকার পক্ষে তাকে হারানোটা
অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জাকা কনিংকে শেষ করে দেয়। তখনই আমরা কনিং এর একজন সদস্যকে দেখি, সে যখন জাকাকে প্রায় ফায়ার করতেই যাবে তখনই জাওলিন তাকে সেখানেই শেষ করে দেয়। পরবর্তীতে আমরা সেখানকার পুলিশ অফিসারদেরকে দেখি যারা জাকার ইনফরমেশন নিয়ে ওই লেডি মাফিয়া পর্যন্ত পৌঁছায় এবং দ্রুত তাদেরকে তাদের হেফাজতে নিয়ে আসে। অন্যদিকে আমরা বায়ু এবং জাকাদেরকে দেখি যারা এই মিশনটাকে কমপ্লিট করতে পেরে অনেক বেশি হ্যাপি।